ব্রাশ করতে করতে ছাদে উঠলাম। চারিদিকটা বেশ সুন্দর লাগছে, কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আকাশটা কেমন যেন গুমোট হয়ে আছে। হয়তো তার মনেও ভীষণ কষ্ট, একটু পরেই কেঁদে দিবে। ব্রাশ করতে করতে এইধার ওধার ঘুরছি, হঠাৎ পায়ে কিছু একটা লাগলো। হাতে নিয়ে দেখলাম এটা একটা পেরেক। পেরেকে ফোঁটা ফোঁটা লাল রক্ত মাখানো, অবশ্য শুকিয়ে গেছে। ফ্লোরে তাকিয়ে দেখি ওখানেও কিছুটা শক্ত রক্ত কিছু লেগে আছে। কাল রাতের ওনার শব্দটা মনে পড়ল। আমার জন্য কাল তিনি আঘাত পেয়েছেন। এটা আমি কি করলাম? পুরো দুনিয়াটা মনে হলো আমার সামনে ঘুরপাক খাচ্ছে। চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। রাগ ঝাড়তে গিয়ে এমনই রাগ ঝাড়লাম, উনি এতে কেমন কষ্ট পাবেন তাও ভাবলাম না। একটা মুঠো করে ধরে চোখ বুজে মনে মনে ওনাকে স্মরণ করতে লাগলাম, কিন্তু উনি আসলেন না। ও হ্যাঁ, উনি তো দিনের বেলা আমাকে কখনোই দেখা দেন না। রাতে একবার ডাকবো, আসলে ওনার পা ধরে হলেও ক্ষমা চাইব। ক্ষমা না চাওয়া অবধি আমি একদণ্ডও শান্তি পাচ্ছি না। 2 দিন ধরে ওনাকে ডেকেই যাচ্ছি, কিন্তু উনি একটিবারের জন্যও এলেন না। খুব ডিপ্রেশনে পড়ে গেলাম। এদিকে ফুপিও নাকি ছেলে ঠিক করে ফেলেছেন। কাল দুপুরেই আমার আকদ হয়ে যাবে ঘরোয়াভাবে। সে নিয়ে আমি একটুও চিন্তিত নই। আমার সব চিন্তা এখন মেহরাবকে নিয়ে। আয়নার দিকে একদৃষ্টে তাকিয়ে নিজেকে দেখছি। লাল বেনারসি, খোপায় গাজরা, গায়ে হালকা গয়না, হাত ভর্তি মেহেদি, হালকা সাজ, সব মিলিয়ে বিয়ের কোণে লাগছে। সীমা পিছনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, মুসু, তোকে ভীষণ সুন্দর লাগছে রে। তোর স্বামী তো তোকে দেখে চোখই ফেরাতে পারবে না। আসলে নিজের জন্য একটা সুন্দর রূপ দেখছি। ছোটবেলা থেকে কত ইচ্ছে ছিল বউ সেজে রাজপুত্রের সাথে পক্ষীরাজ ঘোড়া চড়ে দূরের দেশে হারিয়ে যাব। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ফুঁড়ে। একটু পরেই আমার কাবিন হবে। বসার ঘরে বরপক্ষরা বসে আছে। ঘরোয়াভাবে হচ্ছে, তাই অতিরিক্ত কোনো জাঁকজমক নেই। বাবার অজান্তে তার মেয়ের বিয়ে হচ্ছে। সেটা বাবা জানলে কতটা কষ্ট পাবে ভেবেই কান্না পাচ্ছে। ফোনটা হাতে নিয়ে বাবার নাম্বারে কল দিলাম। ফোনটা সুইচ অফ। অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠলাম। এখানে এসেছি এতটা দিন হলো, বাবা একবারও যোগাযোগ করার চেষ্টা করলেন না। উনি কি আমার পালিয়ে আসাটায় ভীষণ কষ্ট পেয়েছেন? রুম থেকে বেরিয়ে নিচে বসার ঘরে উকি মারলাম। সীমা আর ফুপি বরপক্ষকে আপ্যায়নও ব্যস্ত। এটা কি আমার বর হবে? দেখে চক্ষু চড়ক গাছ। সবার মাঝখানে নাকে রুমাল ধরে শেরওয়ানি পরিহিত এক অর্ধবৃদ্ধ লোক বসে আছে। মুখে কাঁচা পাকা দাড়ি, ভীষণ কালো। তার উপর বয়স 64 থেকে 65 বছর হবে। শেষে কিনা ফুপি ঘাড়ের বোঝা নামানোর জন্য এক বৃদ্ধ লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে রুমে চলে এলাম। ঝরানোর মতো চোখের পানিও নেই আমার। এই 2 দিন কাঁদতে কাঁদতে সব শুকিয়ে গেছে। এখন আর কান্না আসে না, বুক ফুঁড়ে দীর্ঘশ্বাসই বের হয়। ভাগ্যের ওপর জীবনটাকে ছেড়ে দিলাম। আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এটা নিয়ে আর কাঁদব না, কষ্ট পাবো না। এমন সময় সীমা আর ফুপি কাজী নিয়ে রুমে ঢুকলেন। সযত্নে আমাকে খাটে বসিয়ে দিল। কাজী বিয়ের কাজ শুরু করলেন। আমি আর চোখে সীমা আর ফুপির দিকে তাকালাম। তাদের মুখে দিগ্বিজয়ী হাসি শোভা পাচ্ছে। কাজী আমাকে কবুল বলতে বললেন। পাথর হয়ে যাওয়া গলা দিয়ে আমার কবুল শব্দ বের হচ্ছিল না। সীমা আর ফুপির মুখ কালো হয়ে এলো। ফুপি বারবার তাড়া দিতে লাগলেন, বলো মা, কবুল বলো। সীমা আমাকে হাত ঝাঁকিয়ে বলল, মুসু, কাজী সাহেব অপেক্ষা করছেন, কবুলটা বলে দে। কাজী আর চোখে তাকিয়ে বললেন, বোনের কি বিয়েতে মত নেই? ফুপি রাগান্বিত কণ্ঠে আমাকে বলল, বিয়ে যখন করবি বললি, কবুল বলার সময় এত নাটক কেন করছিস? সেদিন নিজেকে তো খুব মহৎ প্রমাণ করলি যে তুই সীমার জন্য বিয়েটা করবি। এখন মুখে কুলু পেটে বসে আমাদেরকে অপমান করছিস কেন? সীমা, আমি তোমাকে বলেছিলাম না এই মেয়ে আমাদেরকে ডুবাবে? ও তো সুখ চায় না। ফুপির কথাগুলো শুনে চোখে জমিয়ে রাখা পানিগুলো ছেড়ে দিয়ে বললাম, কবুল, হ্যাঁ। কাজী আর ফুপি মুখ টেনে হেসে বলল, আলহামদুলিল্লাহ। তারা কখনোই জানতে পারবে না এই মেয়েটা তার বুকে পাথর চেপে অনিচ্ছায় কবুল বলেছে। নিজের সব কিছুকে বিসর্জন করে দিয়েছে সীমা আর ফুপির ভালোর জন্য। তাও শুনতে হবে
আমি নাকি তাদের ভালো চাই না। ফুপি কাজীকে বলল, কাজী সাহেব আর দেরি কেন, এইবার বরের কবুলটা নিয়ে বিয়েটা সেরে ফেলুন। চলুন আমার সাথে নিচে চলুন। সীমা পাশে বসে আমার নিচু করে রাখা মুখটা হাত দিয়ে তার দিকে ফিরিয়ে বলল, তোর ওই অবদানের কথা আমি কখনো ভুলব না মুসু। তুই সত্যি আমার বোনের মতো কাজ করেছিস। এটা বলেই জড়িয়ে ধরল। আমি অবসর মতো তার বুকের সাথে লেগে রইলাম। হঠাৎ নিচ থেকে হট্টগোলের আওয়াজ এলো। সীমা সেটা দেখার জন্য আমাকে একা রেখে নিচে চলে গেল। আমি আর নড়তে পারছিলাম না। নিচে কি হচ্ছে সেটা দেখার ইচ্ছেটাও নাই। যা হওয়ার সেটা হয়ে গেছে ইতিমধ্যে, আর নতুন করে কিছু হওয়ার নাই। মা, তুমি যাওয়ার সময় কেন আমাকে নিয়ে গেলে না? প্রায় ঘন্টাখানেক পর ফুপি এলো আমার রুমে। মিষ্টি কণ্ঠে বলল, মা তোর জন্য খাবার নিয়ে আসি? না ফুপি, আমার খিদে নেই। কি যে বলিস, সকাল থেকে কিচ্ছু খাসনি। আমার সীমার হাতে খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিবি কিন্তু। ওইদিকে বরপক্ষরা খেয়ে নিয়েছে। ওরা আজ তোকে নিবে না, কাল একেবারে সীমার বিয়ের পর নিয়ে বের হবে। তুই যে আমাকে কতটা চিন্তামুক্ত করলি বলে বোঝাতে পারবো না। কাল যদি ভালোই ভালোই সীমার বিয়েটা অন্তত হয়ে যায়, আমি পুরোপুরি নিশ্চিন্ত। ওই তো সীমা এসে গেছে খাবার নিয়ে। সীমা, ওকে খাইয়ে দে, আমি নিচে বরপক্ষদের দেখে আসি। সীমা আমাকে জোর করে অল্প কিছু খাইয়ে দিয়েছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, সীমা তুই খুশি তো? সীমা চকচক করা চোখে আমার দিকে তাকালো। আমি চোখ সরিয়ে নিলাম। এই চোখের ভাষা আমি বুঝে ফেলেছি। ইচ্ছে করছে কাউকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদি। মেহরাব থাকলে হয়তো ও আমাকে বুঝতো। ছেলেটা ভীষণ বুঝে আমাকে। কিচ্ছু বলতে হতো না ওকে। নিজের দোষেই তাকে হারালাম। জীবনে শুধু সব হারিয়েই যাচ্ছি। এমন সময় দুটো মহিলা আর কয়েকটা অল্প বয়সী ছেলে ঢুকলো আমার রুমে। মহিলা আমাকে দোয়া করলেন এবং তারা দেখে বারবার বলছিল, বউটা তো বেশ মিষ্টি। মনে মনে নিজেকে উপহাস করছিলাম, এতটাই মিষ্টি যে কপালে বুড়ো জামায় জুটল। একে একে ওরা সবাই বিদায় নিল। রাত নেমে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছি এক দৃষ্টে। সীমা এসে আমার পাশে দাঁড়ালো। আস্তে করে বলল, দুলাভাই তোর কাছে আসছে। আমি রুমের লাইটটা জ্বালিয়ে দেই? না, নিভানোই থাক, তুই যা এখন, উনি আসুক। সীমা চুপচাপ চলে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়েই রইলাম। কোনো রিয়াকশন নাই আমার। ওই যে একটা প্রবাদ আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। বুড়ো লোকটা আজ আমার উপর স্বামিত্ব নিয়ে জাহির করবেন। আমি শুধু চিড়িয়াখানার প্রাণীর মতো বন্দী হয়ে দেখে যাব। নিশ্চুপ থাকলে এটা ভেবে বুকটা কাঁপছে। কেউ এসে রুমের দরজায় নক করলো। দরজা খোলা আছে, ভিতরে আসতে পারেন। বুঝলাম উনি ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, অন্ধকারে প্রবলেম হলে আলো জ্বালাতে পারেন। উনি শান্ত কণ্ঠে বললেন, না প্রবলেম নাই, আপনার সাথে একটু গল্প করতে এসেছি কেবল। আপনার অস্বস্তি হয় এমন কিছু করব না আমি। আমি ভেবেছিলাম উনি এসেই আমার উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়বেন। এমন কথা শুনে ভয়টা হালকা কমল, শ্রদ্ধাটা জাগলো। উনি বললেন, আমার মনে হচ্ছে আমি আশায় আপনি অস্বস্তি ফিল করছেন। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, কাল কথা হবে। ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি। আমি কিছু বললাম না। বলার মতো কোনো কথাই নেই আমার কাছে। সত্যি আমার অস্বস্তি হচ্ছিল। আমি যখন পেছনে তাকালাম, দেখলাম উনি বাহির হয়ে গেছেন। দরজাটাও ভেজিয়ে দিয়ে গেলেন। চুপচাপ খাটে শুয়ে পড়লাম। সারাদিনের এত প্যারায় নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আজ ঘুমও আমার সাথে বেইমানি করলো না। শুয়ে পড়া মাত্র ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। লোকটা কোথায় কেন গেল এসব নিয়ে চিন্তাটুকুও করলাম না। তার জন্য আমার মনে কোনো টান অনুভব করছি না। এখন স্বাভাবিক হতে পারছি না আমি। জানি না সারাটা জীবন তার সাথে আমি কিভাবে কাটাবো। সবচেয়ে বড় চিন্তা হচ্ছে এই মুখ নিয়ে বাবার সামনে গিয়ে কি করে দাঁড়াবো। অনেক দেরি করে ঘুম থেকে জাগলাম। ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম। ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে বসলাম। হঠাৎ দেখলাম আয়নায় মেহরাবের ছায়া অবয়ব ফুটে উঠল। সেই মুহূর্তে এত খুশি হলাম যে একটানা বলেই চললাম, এই কয়েকদিন কোথায় ছিলেন আপনি? একবারও বুঝলেন না মেয়েটা আপনাকে কতটা মিস করছিল? সেদিনের জন্য সত্যিই লজ্জিত এবং দুঃখিত। আমাকে দয়া করে ক্ষমা করে দিন।
কি হলো, কিছু বলছেন না যে? ক্ষমা করবেন না আমাকে? তখনই ফুপি রুমে ঢুকে বলল, কি হলো, কার সাথে বিড়বিড় করছিস? ফুপির কথায় চমকে উঠে এক পলকে আয়নায় তাকালাম। সেখানে কেবল আমারই প্রতিচ্ছবি। হতাশ কণ্ঠে বললাম, তেমন কিছু না। কিছু বলতে এসেছিলে? এ কি, তোর হাত গলা খালি কেন? মাত্র গোসল করে আসলাম তো, তাই খুলে রেখেছি। ফুপি হাতে কিছু চুড়ি আর নাকে নখটা পরিয়ে দিয়ে বলল, এইবার ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়, জামাই তোর সাথে নাস্তা করার জন্য বসে আছে। জামাই কথাটা শুনেই বিরক্ত লাগলো। ফুপি নিজের বয়সী একটা লোককে জামাই বলে সম্বোধন করছে, আর ওই বুইড়া ব্যাটার শেষ বয়সে এত কিসের রস আসে? আমার জন্য অপেক্ষা করতে বলল কে? না, এখন আমি নিচে যাব না। লোকটা খেয়ে দিয়ে উঠে পড়ুক, তারপর যাব। কিন্তু এভাবে এবার কতক্ষণ? আজ তো ওনার সাথে আমি চলে যাব ওনার বাড়িতে, তখন তো কিছুতেই এভাবে এড়িয়ে চলতে পারবো না। আমি ফুপিকে বললাম, ফুপি তুমি যাও, আমি আসছি একটু পরে, বাবাকে ফোন করে নিই। এখন আবার ভাইকে ব্যস্ত করছিস কেন? কাল পরশু জামাইকে নিয়ে তো যাবি। এখান থেকে চলে যাওয়ার পর তো আমাদেরকে আর মনেই থাকবে না, হয়তো আর আসবিও না দেখতে। আমি বিড়বিড় করে বললাম, তোমাদেরকে ভুলে কি করে? আমার জীবনটা তো শেষ করে দিয়েছ। এই অপূরণীয় ক্ষতি কি আমি কখনো ভুলতে পারি? এর মেয়াদ তো আমার সারা জীবন। কিছু বললি মুসু? না ফুপি, তুমি যাও, আমি রেডি হয়ে নামছি। রেডি হয়েও বসে রইলাম ফোন হাতে নিয়ে। বাবা কেন এমন করছে আমার সাথে? ফোনটাও বন্ধ করে রেখেছে। যতদিন না বাড়িতে ফিরছি ততদিন কোনো খোঁজ নিতে পারবো না, আর এসব জানতেও পারবো না। হঠাৎ নিচ থেকে হট্টগোলের আওয়াজ এলো। তাড়াতাড়ি নিচে নেমে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। আরে, সীমার হবু স্বামী এসেছে কিছু লোকজন নিয়ে। চেহারাটা দেখে খুব রাগান্বিত মনে হচ্ছে। আমাকে দেখে চোখ বড় বড় করে তাকালো, কাছে এগিয়ে এসে বলল, তুমি কি আমাকে প্রমাণ দেখানোর জন্য আজ চুড়ি নখ ও শাড়ি পরে বউ সেজেছ? ফুপি ভয়ার্ত কণ্ঠে বললেন, বাবা সত্যিই ও বিবাহিত, ওর বিয়ে হয়ে গেছে। মুশাইরা, মুশাইরা, আমি তোমাকে জিজ্ঞেস করেছি। ফুপি যা বলছেন তাই ঠিক, আমি বিবাহিত। আর আপনি কে যে আপনাকে প্রমাণ দেখানোর জন্য আমি এসব করব? সে আমার হাত চেপে ধরে বলল, আমি বিশ্বাস করছি না, আমি বিশ্বাস করছি না। এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি তো বললাম আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, তো কার সাথে হয়েছে? কে তোমার বর? তাকে ডেকে আনো, সেই এসে বলুক তোমাকে বিয়ে করেছে। পিছন থেকে কেউ একজন বলল, মুশাইরাকে আমি বিয়ে করেছি। অবাক হয়ে পিছনে তাকালাম। কালকে সেই অর্ধবৃদ্ধ নয়, একজন সুঠাম সুদর্শন ছেলে এই কথাটা বলল। লম্বা ফর্সা এবং মায়াবী চেহারার ছেলেটার, পুরো রাজকুমারের মতো দেখতে। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, এই ছেলেটা কে? ছেলেটা এসে আমার হাত ধরে বলল, আমি ওর স্বামী। আপনার কিছু বলার আছে? আপনাকে ভাড়া করে আনা হয়েছে, তাই না? নিজেকে তার স্বামী বলে পরিচয় দেওয়ার জন্য আমাকে বোকা পেয়েছেন আপনি? ছেলেটা কাজীর দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, কি ব্যাপার কাজী সাহেব, আপনি কি চুপ করে থাকবেন? কাল আপনিই তো আমাদের বিয়েটা পড়ালেন, সত্যিটা আপনিই বলুন। তাদেরকে আপনার রেজিস্টার খাতাটা দেখান। কাজী এইবার মুখ খুললেন। আসলে এতক্ষণ ভেজাল দেখে চুপ করেছিলাম। এই মেয়েটি আর এই ছেলেটির বিয়ে কাল বাদ জোহরে আমিই পড়িয়েছিলাম। এই খাতায় ওনাদের স্বাক্ষর আছে এখনো। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। এই ছেলেটাই বা কে? কোথা থেকে আসলো? আমি কি করে ওর বিয়ে করা বউ হব? আমি তো বিয়ে করেছিলাম ওই বুড়ো টাইপ লোকটাকে। কিছু জিজ্ঞেস করার আগে ফুপির কাছে ছেলেটির মা বলতে লাগলো, বিয়াইন, আজকে আমি এখনই আপনার মেয়েকে আমার বৌমা করে ঘরে তুলতে চাই। ছেলেটি এসব শুনে বলল, মা তুমি কি পাগল হয়ে গেছো? আমার পক্ষে কিছুতেই সম্ভব না এই মেয়েটাকে বিয়ে করা। ছেলেটির মা রেগে বলল, তোর সব পাগলামি আমি আর সহ্য করেছি, আর নয়, এক্ষুনি তুই সীমাকে বিয়ে করবি। তোর এসব পাগলামির জন্য আমরা এক ঘরে হতে পারবো না। তুই যদি এই বিয়েটা না করিস আমাদের আর মুখ দেখানোর জো থাকবে না। তুই যদি বিয়েটা না করিস আজ থেকে আমি ভুলে যাব তুই আমার ছেলে। যে ছেলে বংশের মুখে চুনকালি লাগাতে পারে তাকে ত্যায্য করতে আমি দ্বিধা করব না। ছেলেটার মুখ হতাশায় ঢেকে গেল। খানিকটা সময় চুপ থেকে বলল, মা তুমি যা বলবে তাই হবে। সীমার বিয়েটা ঝামেলাহীনভাবে মিটে গেল। ফুপি কলে তাদেরকে দোয়া করলেন। আজকে কি মিষ্টি লাগছে সীমাকে।
ওদের দুজনকে খুব বানিয়েছে বটে, কিন্তু আমার বর দাবি করা ছেলেটাকে তো কোথাও দেখছি না। একটু ভালো করে উকিঝুঁকি দিয়ে দেখতে খেয়াল করলাম যে তিনি অতিথি আপ্যায়নে ব্যস্ত। একটু একাও পাচ্ছি না যে জিজ্ঞেস করব কাহিনীটা কি, বর বদল হলো নাকি লোকটা জাদুর কেরামতিতে ছেলে হয়ে গেলেন। কাল তো আমি ভুল দেখিনি, স্পষ্টই দেখেছিলাম লোকটায় বর সেজে বসেছিল। ফুপি তাকে জামাই বলে সম্বোধন করছিল। উফ, কিচ্ছু ভাবতে পারছি না আর। সীমার পাশে গিয়ে বসে তার কানে কানে বললাম, তোর সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ বল। এখানে না, উপরে চল একটুখানি। কিন্তু কিছু না, আয় আমার সাথে। ওকে উপরে নিয়ে এসে ভিতরে রুমে দরজা বন্ধ করে দিলাম। সীমা অবাক হয়ে বলল, কি এমন বলবি যে দরজা বন্ধ করতে হলো? ওই ছেলেটা কি সত্যিই আমার বর? হ্যাঁ, তোরই তো বর। কিন্তু আমি যে কাল এক বয়স্ক লোককে দেখলাম। সীমা মাথার ঘোমটা ঠিক করতে করতে বলল, তুই সেটা দেখে নিয়েছিস? ইয়ার্কি মারিস না তো, সত্যিটা বল আমাকে। আচ্ছা বলছি, ওয়েট। কাল নিচে ভীষণ ঝামেলা হওয়ার আওয়াজ পেয়েছিলি? হ্যাঁ পেয়েছিলাম তো, কিন্তু আমি জানি না ওটা কিসের ঝামেলা ছিল। আরে, যে বয়স্ক লোকের সাথে তোর বিয়ে হয়েছিল তার প্রথম 3টা বউ এসে এখানে ভিড় করেছিল। পরে ওই ব্যাটাকে মারতে মারতে বিয়েটা হওয়ার আগেই এখান থেকে বের করে নিয়ে যায়। আমি তো প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম তোকে কে বিয়ে করবে ভেবে। তখন ওই ব্যাটার দুঃসম্পর্কের ভাগ্নে বলল, সে তোকে বিয়ে করতে রাজি। আমরাও এত কিছু না ভেবে মত দিয়ে দিলাম, তার সাথেই তোর বিয়েটা হলো। কিন্তু চিনি না জানি না এমন ছেলের সাথে ফুপি বিয়ে দিতে রাজি হলো। ছেলেটা যথেষ্ট শিক্ষিত আর ধনী, দাদি ছাড়া আর কেউ নেই ওর। দেখতেও তো কত সুন্দর, হ্যান্ডসাম। নিজেকে ভাগ্যবতী ভাব, এমন ছেলেকে স্বামী হিসেবে পেয়েছিস। আমি মনে মনে ভাবতে লাগলাম, চিনি না জানি না এমন ছেলেকে স্বামী হিসেবে মেনে নিব? পুরাই অবাস্তব। সুন্দর তো কি হয়েছে, তাই বলে কি মেনে নিতে হবে? কেউ একজন দরজায় নক করায় দরজা খুললাম। ফুপির সাথে সাথে রুমে ঢুকে বলল, সীমা, তোকে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে তোর শাশুড়ি। আর মুসু, তুইও রেডি হয়ে নে, এক্ষুনি তোকে নিয়ে জামাই রওনা দিবে। নিচে আয় দুজন তাড়াতাড়ি। আমি আর কি রেডি হব? যে অবস্থায় ছিলাম সে অবস্থায় শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। ব্যাগ গুছিয়ে নিচে নামলাম। সীমা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও আর কান্না আটকে রাখতে পারলাম না। কান্না মুছে ওকে গাড়িতে তুলে দিলাম। জনাব সিদ্ধান্ত হতাশ চোখে আরও একবার শেষবারের মতো আমার দিকে তাকালেন। বেচারাটা। সীমার গাড়ি চলে যাওয়ার পর ফুপিকে সালাম করলাম। স্বপ্নাকে জড়িয়ে চুমু খেলাম। ফুপু কান্না ভেজা চোখে বলল, ভালো থাকিস মা। এই ফুপিটাকে হয়তো খারাপ ভাবছিস, কিন্তু তোর ফুপি তোকে অনেক ভালোবাসে। পরিস্থিতির চাপে তোকে অনেক কিছু বলে ফেলেছি, ক্ষমা করে দিস আমাকে। আমি ফুপিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। হয়তো মা বেঁচে থাকলে বিদায় বেলায় মাকেও এভাবে জড়িয়ে ধরতাম। আজ ফুপির মাঝে মাকে খুঁজে নিলাম। উনি গাড়ি নিয়ে বাড়ির সামনে ওয়েট করছিলেন। আমি ফুপিকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে ওনার পাশে বসলাম। উনি এক মনে ড্রাইভ করছিলেন আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছিলেন। আমি কয়েকবার তার চোখাচোখি হয়ে গেলাম। তারপর একটু রেগে বললাম, দেখার জন্য অনেক সময় পাবেন, ঠিকমতো ড্রাইভিংটা করুন। সে উত্তরে কেবল মুচকি হাসল। আমি আর কিছু না বলে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম। মেহরাবের কথা খুব মনে পড়ছে। সত্যি কি উনি আর কখনো আমার সামনে আসবেন না? ছোট একটা ভুলের এত বড় শাস্তি। উনি তো আমাকে বুঝেন। এইটুকু বুঝেননি সেদিনের একটা কথাও আমি মন থেকে বলিনি। সবটা রাগের মাথায় বলে ফেলেছি। জিন হয়েছেন ঠিকই, কিন্তু বড্ড অবুঝ তিনি। পাশে ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটার জন্য আমার কোনো টান অনুভব হচ্ছে না। মাথায় শুধু মেহরাবের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ একটা বড় বাড়ির সামনে গাড়ি থামালেন উনি। মুচকি হেসে বললেন। চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। এসব কি ডাক? সবাইকে ক্লিয়ার করতে হবে না আপনি আমার বউ? না হলে কে কখন হাত টেনে নিয়ে বলে আমাকে বিয়ে করুন। আমি বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেলাম। জাস্ট লেম একটা জোকস। তিনিও গাড়ি থেকে নেমে বললেন, যাই বলুন, আমি আপনাকে বউ বলেই ডাকবো। চোখ রাঙিয়ে তার দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, আসুন, ভেতরে আসুন। দাদিমা, আন্টি, তোমরা কোথায়? এসো, তোমাদের বৌমাকে দেখবে। আমি ওনার পিছু পিছু গিয়ে বাসায় ঢুকলাম।
অনেক বড় বাড়ি তার, চারিদিকেই গোছগাছ। অনেক বড় বাড়ি তার, চারিদিকেই গোছগাছ, বাগান, সব মিলিয়ে আভিজাত্য এর পরিচয় বহন করে। ঢুকতে একজন বৃদ্ধ মহিলা, অন্য একজন ফুপির বয়সী আর অল্প বয়সী মেয়ে এসে আমাকে ঘিরে ধরল। আমি মহিলাদেরকে পায়ে হাত দিয়ে সালাম করলাম। ওনার হাসি মুখে আমাকে বলল, মাশাআল্লাহ, বেশ সুন্দর তো তুমি, অনেক সুখী হও। উনি পাশ থেকে ফোড়ন কেটে বললেন, আমাকে কি সুন্দর দেখতে না? আমারও কি সুখী হওয়া লাগবে না নাকি? বৃদ্ধ মহিলা তার কান চেপে ধরে বলল, ফাজলামি বন্ধ করবি, এখন আর বাচ্চা নস তুই। আমি মনে মনে বললাম, বেশ হয়েছে, আরো জোরে করে কান মলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, মজা পাচ্ছেন তাই না? আমি চোখ নামিয়ে নিলাম। এই বেটা দেখি মনের কথা বুঝে নাই। অল্প বয়সী মেয়েদের একজন আমাকে উপরের একটা সুন্দর রুমে নিয়ে গেল। লাগেজটা রুমের এক কোণে রেখে দিয়ে বলল, ভাবি, এটা আপনার রুম। অনেক দূর থেকে এসেছেন, টায়ার্ড নিশ্চয় আপনি, ফ্রেশ হয়ে নিন, আমি যাই। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। এতক্ষণে একটু ভালো লাগছে। বেডে বসে রুমের চারিদিকে তাকালাম। বেশ বড় এবং পরিপাটি রুমটা। দেয়ালে আল্লাহর কালামের ওয়ালম্যাট ঝুলানো। মনে হচ্ছে ইমানদার ফ্যামিলি। মানিয়ে নিতে কষ্ট হবে না। আমি মধ্যবিত্ত হলেও একটা ইমানদার পরিবারের মেয়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কালো লাল একটা সালোয়ার কামিজ পরে নিলাম। যদিও দেখেছি নতুন বউরা সবসময় শাড়ি পরে থাকে, কিন্তু কি আর করার, বিয়েটা তো ফুপি দিল, তাই কপালে বিয়ের দিনে একটা শাড়ি ছাড়া তেমন কিছুই পাইনি। বাবা হলে হয়তো মেয়েকে খালি হাতে শ্বশুরবাড়ি পাঠাতো না। এটাই রক্তের সম্পর্ক আর কাছের সম্পর্কের ব্যবধান। দায় নামাতে এমনিতেও ফুপি কিছু কম করেনি, যা করেছে তাও বেশি। আমি আবার কী সব ভাবতে বসলাম। তার চেয়ে বরং নিচে যাই। নতুন বউ গুটিয়ে বসে থাকলে বেমানান লাগবে। বের হব এমন সময় উনি রুমে ঢুকলেন। আমাকে এক পলক দেখে বললেন, শাড়ি পরেন নিজে? নতুন বউরা বেশ কিছুদিন শাড়ি পরতে হয়। এই কিছুদিন শাড়ি পরে থাকার অস্বস্তিটা মানিয়ে নিতে হয় বউ। আমার কোনো অস্বস্তি হচ্ছিল না। আমার কাছে আর শাড়ি বলতে গিয়ে বললাম না। এসব কথা বললে বাবার বাড়ির মানুষদেরকে ছোট করা হবে, আর সেটা আমি কখনোই করতে চাই না। উনি বললেন, থেমে গেলেন যে? না, কিছু না। উনি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললেন, এই নিন, আপনার সব প্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে, লাগলে নিয়ে নেবেন। আর হ্যাঁ, নিচের টাকের সব কিছুই আমার, এগুলো ঘাটবেন না। অনেক কষ্ট হয় গুছিয়ে রাখতে, বুঝলেন? এটা শুনে আমার অনেক রাগ হলো। আমি কি ওনাকে অকাজের মনে করেন নাকি? কে ধরতে যাবে ওনার জিনিস? রাগটা চেহারায় ফুটা মাত্রই উনি মুচকি মুচকি হাসতে লাগলেন। তারপর বেরিয়ে গেলেন। আমি ড্রেস চেঞ্জ করতে যাব এমন সময় আবার এসে বললেন, সুন্দর করে সাজবেন কিন্তু, বেশি সময় নেবেন না, পরে ডাইনিং টেবিলে বসে থাকতে থাকতে সন্ধ্যা সকাল হয়ে যাবে। আপনি জানেন আমি চেঞ্জ করব, তাও এভাবে অসভ্যের মতো চলে এলেন কেন? সরি বউ, আমি কিন্তু তাকাইনি। রাগ হয়ে গেল আমার। ড্রেসিং টেবিল থেকে বডি লোশনের ভারী ডিব্বাটা ছুঁড়ে মারলাম ওনার দিকে। উনি তার আগে লাফিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। বান্দর পোলা একটা। রেডি হয়ে নিচে নেমে গেলাম আমি। সবাই সাথে বসে ডিনার করলাম। খেতে খেতে জানতে পারলাম বৃদ্ধ মহিলাটি ওনার দাদিমা। ফুপি বয়সী মহিলাটি ছোট থেকে ওনাকে দেখাশোনা করে আসছেন। আন্টি বলেই সবাই সম্মান করেন। বাকি মেয়ে তিনটাকে বাসায় কাজে রাখা হয়েছে। সবাই খুব মিশুক, আমাকে সহজেই তাদের আপন করে নিল। একবার ওই প্রশ্নটা করলো না, আমার বাবা মা কি করে, আমার ফ্যামিলির স্ট্যাটাস কেমন, শুধু যতটা না জানলেই নয় ততটাই জিজ্ঞেস করলেন। তার চেয়ে বড় কথা, এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় কাউকে অসুখী মনে হলো না। খুব সহজভাবেই আমাকে মেনে নিয়েছেন ওরা। এমন উদার আর ভালো ফ্যামিলি আমি কোথাও দেখিনি। আচ্ছা, আমার সমস্যা কি? আমি তো বিয়েটা সহজভাবে নেইনি, কিংবা মন থেকেও মানিনি। তাহলে তারা কেমনই বা, নতুন বউ কেমন থাকে না থাকে ওইসব নিয়ে এত ভাবছি কেন? কিচ্ছু বুঝতে পারছি না। একবার শুধু বাবার বাড়ি যাই। আমি আর ফিরবো না। এই বিয়েটাও আর মানব না। যতদিন না অবধি বাবার কাছে যাচ্ছি ততদিন এসব আমাকে মেনে নেওয়ার ভান করতে হবে। আমি রুমে ঢুকার প্রায় অনেকক্ষণ পর উনি রুমে ঢুকলেন।
মনে অনেক ভয় কাজ করতে লাগলো। উনি যদি করে বসেন তখন আমি কি করব? ধীরে ধীরে আমার পাশে বসলেন, গলা ঝেড়ে বললেন, বউ, আজ আমাদের বাসর রাত, জানো তো? এটা শুনে আমার হাত কাঁপাকাঁপির পর্যায়ে চলে গেল। ওনার এতক্ষণের আপনি শব্দটা তুমিতে রূপান্তরিত হয়ে দেখে বুঝে নিলাম এই ছেলে নিশ্চয়ই কিছু করে বসবে। কি হলো বউ, চুপ করে আছো যে? কি বলবো? আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছু জানি। কি কি জানেন? এই যে তোমার বিয়ে করার কাহিনী, আজ সীমা আপুর বিয়ে দেখে আন্দাজ করতে পারলাম। আমি কিছু না বলে চুপ করে রইলাম। উনি আবার বলতে শুরু করলেন, আমি জানি এই অবস্থায় তোমার একটু অস্বস্তি কাজ করতেই পারে, আর সব মানতে তোমার সময় লাগবে। তুমি কি আমার থেকে একটু সময় চাও? মনে মনে ভাবলাম সময়টা নিয়েই নি, বিয়েটা ভেঙে দেওয়া অবধি ওনাকে আমার থেকে দূরে রাখতে হবে। আমি সরু গলায় বললাম, হ্যাঁ, সময় দেওয়া দরকার আমাকে। এখন আপনার ইচ্ছে বাকিটা। আচ্ছা বেশ, সময় দিলাম তোমাকে। জানেন তো বাসর রাতে স্বামী স্ত্রীকে একসাথে শুকরানা নামাজ আদায় করতে হয়। অবশ্য এটা যে কোনো সময় পড়লেই হয়, তাই ভাবলাম যেদিন আমরা সত্যি অর্থে স্বামী স্ত্রী হয়ে উঠতে পারবো সেদিনই পড়ব। আর হ্যাঁ, এই নাও তোমার মোহরানার টাকা। আমি টাকাটার দিকে তাকালাম। শুনেছি স্ত্রীর শরীর স্পর্শ করার আগে মোহরানার টাকা দিতে হয়, কিন্তু আমি এই টাকা কেন নিব, যেহেতু আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠবেই না। তাই টাকাটা না নিয়ে বললাম, আমারও এক যুক্তি, সেদিন আমিও টাকাটা গ্রহণ করব। উনি মুচকি হেসে টাকাটা রেখে দিলেন। ঘড়ির দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়েছে, তাছাড়া তুমি বেশ ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? তোমার যদি আপত্তি না থাকে তবে তোমার পাশে। আপনার ইচ্ছে, যেহেতু এটা আপনার নিজস্ব রুম, তোমারও অংশীদারি আছে এতে, সেটা আমি এখন নিতে চাচ্ছি না। আচ্ছা ঘুমাও। এটা বলে আলো নিভিয়ে দিলেন উনি। পুরো রুমটা অন্ধকারে ঢেকে গেল। আমি উল্টো পাশ ফিরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মেহরাবের সাথে কাটানো সময়গুলো কল্পনা করতে লাগলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। উঠতে ইচ্ছে হচ্ছিল না। ভাবলাম আর একটু ঘুমাবো। অ্যালার্ম অফ করার জন্য ফোনটা হাতে নিতেই উনি আমার জন্য চা নিয়ে এসে বলল, চা খেয়ে নাও, তুমি ঘুমটা কেটে যাবে, তারপর নামাজ পড়ে নিও। এত সকালে আপনি চা বানালেন? হ্যাঁ, আমি বানিয়েছি। এখন রান্নাঘরে কেউ নেই, একটু পর সবাই নামাজ পড়তে উঠে পড়বে। ধরো, খেয়ে নামাজ পড়ো। টেবিলে যায় নামাজ, খিমার আর তসবি রাখা আছে। এটা বলে টুপি হাতে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি চায়ে চুমুক দিলাম। খুব ভালো চা বানাতে পারেন। চা শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসতে দেখি মেয়েগুলো কাজে লেগে পড়েছে। এই বাড়ির সবাই দেখছি খুব পাংচুয়াল। যতটা সহজে মানিয়ে নিতে পারবো ভেবেছি ততটা সহজ বোধহয় হবে না। আমি এসে হাত লাগাতেই তাদের একজন বলল, ভাবি, আপনি আবার এসে কষ্ট করে রান্নাঘরে আসলেন কেন? আপনার চা আমরা পাঠিয়ে দিতাম। মুখ ফসকে বলতে যাব আমি চা খেয়েছি, বলতে গিয়ে নিজেকে সামনে নিলাম। এটা নিশ্চয় ভালো দেখাবে না। আমি আরামে ঘুমিয়েছি, আর আমার স্বামী আমার জন্য হাত পুড়িয়ে চা বানিয়েছে। আমি ওদেরকে বললাম, আজকে নাস্তাটা আমি বানাবো। কি কি বানাতে হবে বলো? আপনি কেন বানাবেন ভাবি? আমরা কেন আছি? কেন বানাতে পারবো না? হ্যাঁ পারবেন তো, কিন্তু বাকিরা জানলে রাগারাগি করবে। নতুন বউ আসতে না আসতে রান্নাঘরে ঢুকেছে জানলে। আচ্ছা ভাবি, আপনি চাটাই বানান শুধু। উনি এসে রান্নাঘরের সামনে দাঁড়ালেন। হেসে এসে বললেন, চা বানাতে জানো তো? সেটা খাওয়া যাবে তো? আপনার কি আমাকে অকর্মা মনে হয়? কালও বললেন গুছিয়ে রাখতে অনেক কষ্ট হয়। এসব বলে কি মিন করেন আপনি? রান্না বান্না না হয় একটু কম জানি, তাই বলে সব কাজে অপটু? আপনাকে কে বলল? সাকি, তোর ভাবিকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দে তো, না হলে কখন ব্লাস্ট হয়ে যাবে বলা যায় না। এ কথা শুনে মেয়েগুলো মুখ টিপে টিপে হাসতে লাগলো। সাকি রুটি বেলতে বেলতে বলল, ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সকাল সকাল কেন ভাবির পিছনে লেগেছে বলো তো? ভাবি মোটেও রাগি না, অনেক ভালো। সেই গুণগানই কর, আমার জানা হয়ে গেছে। আপনি এখান থেকে যাবেন নাকি? কথাটা না শেষ করে হাতে থাকা চায়ের জন্য নেওয়া পানি তার গায়ে ছুঁড়ে মারলাম। এইবার আর মিস হলো না, একদম কাক ভেজা হয়ে গেল বেচারাটা।
নিষ্পলকভাবে তাকিয়ে বলল, আপনার মতো জঙ্গলি মেয়ে আর একটাও নাই। কি বললেন? জঙ্গলি বলছি। আমি জঙ্গলি? দাঁড়ান আপনি। এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলাম। আর দাঁড়ালেন না উনি, ছুটে চলে গেলেন। মেয়েগুলো খিলখিল করে হাসতে লাগলো। এবার মনে হচ্ছে কাজটা মোটেও ঠিক হয়নি আমার। লজ্জায় চুপ হয়ে গেলাম। বাড়ির নতুন বউ কিনা আসা মাত্রই দুষ্টুমি শুরু করলো। কি লজ্জার ব্যাপার! দাদিমা আন্টি জানলে কি ভাববে? আমার আর দুষ্টুমির স্বভাবটা গেল না। পরিবেশ বুঝে চলি না। মেয়েগুলো হেসে হেসে বলল, কেউ তোমায় বকবে না ভাবি, ভাইয়া তো এমনই, তাকে নিয়েই তো সারাক্ষণ বাসায় দুষ্টুমি খুনসুটি চলে। যেদিন বাসায় থাকে না, বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয়। এখন আর লাগবে না, আর একটা দুষ্টুভাবে চলে এসেছে। কিন্তু উনি যদি দাদিমার কাছে নালিশ করে, তাহলে তো দাদিমা আমাকে খারাপ ভাববে। আরে না ভাবি, কেউ কিছু ভাববে না। আমি নতুন করে চায়ের কাপে পানি বসিয়ে দিচ্ছি, তুমি ভয় পেও না তো। আমার ভয়টা তাও কাটলো না। ডাইনিং টেবিলে নাস্তা করতে বসতেই দেখি উনি চলে এসেছেন। ভয় পাচ্ছিলাম কখন না এসব বলে বসেন, কিন্তু কিচ্ছু বললেন না। উল্টো দাদিমার সাথে মজা করতে লাগলেন। যাক, পোলাটা ভালো আছে। দাদিমা, জানো আজ কি হয়েছে? তোমার নাত বউ কি করেছে? এইবার ভয় পেয়ে গেলাম। ব্যাটাকে ভালো বলতে না বলতেই ইজ্জতের ফালুদা বানাইতে ব্যস্ত হয়ে গেছে। শয়তান পোলা একটা। তার চোখের দিকে তাকিয়ে ইশারা করলাম যেন না বলে। দাদিমা খেতে খেতে বলে, নাত বউ আবার কি করলো? সে আমার দিকে তাকালো গম্ভীর মুখে। আমি যে কতবার ইশারায় ক্ষমা চাইলাম, কান ধরলাম, পাত্তাই দিল না। সে আজ লজ্জায় চোখ বুজে নিলাম। এইবার নিশ্চয় দাদিমা আমাকে বকবেন। দাদিমা, সে আজ সকালে উঠে সবার জন্য চা বানিয়েছে। খেয়ে দেখো তো খাওয়ার মতো হয়েছে কিনা। আলসে মেয়ে তো। যাক বাবা, বাঁচলাম। বলেনি তাহলে। আমি সবার জন্য চা ঢেলে দিয়ে বললাম, দাদিমা, যার খেতে এত ভয় সে বরং আজ চা না খাওয়াই ভালো। দিস না এই বাদরটাকে চা। সে আমার দিকে তাকাতেই আমি ভেঙচি কেটে দিলাম। সে দাদিমাকে আবার বলতে লাগলো, দাদিমা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজ মুশাইরা, এই নিন আপনার চা। ঠিক আছে কিনা দেখুন তো। হাসতে হাসতে চুমুক দিয়ে বলল, চায়ে চা পাতা এত কম দিলা কেন? চিনিটা 2/3 রাখবা, দুধ স্কোয়ারিংয়ে দিবা, তাহলেই পারফেক্ট হবে। চা পাতা টেবিল চামচের অর্ধেকের ব্যাসার্ধে দিবা যদি কম রাখতে চাও, আর যদি কড়া করতে চাও গোল চামচের 1/3 অর্ধেকের তুলনায় বেশি ব্যাসার্ধ নিয়ে তার 2 স্কোয়ার বেশি দিবা। ওনার এসব গাণিতিক হিসাব শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। এই পোলা বলে কি? বাপের জন্মেও এমন চা বানানো শুনিনি। আমার দিকে তাকিয়ে বলল, বুঝনি? বুঝবে কি করে? নিশ্চয় অঙ্কে কখনোই ডিম ছাড়া কিছু পাওনি। সব ওনার কথা শুনে হাসতে লাগলো। আমি তো মনে মনে রাগে ভীষণ ফুঁসছি। একবার সুযোগ পাই, ব্যাটার 12টা বাজাবো। আন্টি হাসি থামিয়ে বলল, না রে মা, চাটা ভীষণ ভালো হয়েছে। ওর কথা শুনো না তো, সবার পিছনে লাগাটাই ওর অভ্যাস। মুচকি হাসলাম আমি। অভ্যাসের উত্তর যদি আমি না দেই তবে আমিও। উনি আমার উঠে দাঁড়িয়ে আমার কানে ফিসফিস করে বললেন, মুশাইরা নয়, তাই তো? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওনার দিকে। সব বুঝে ফেলার ক্ষমতা আছে নাকি ওনার?